শুনছেন তুমিহীন জীবন আমার গতিহীন পর্ব ৩ লিখেছেন ফারজানা ইয়াসমিন মহুয়া আর কণ্ঠে আমি ছোঁয়া। 2 দিন কেটে গেছে। আজকে ভার্সিটির প্রথম দিন। ক্লাস তেমন হবে না, কারণ কালকে নবীনবরণ উৎসব হবে। সেজন্য যে যার কাজে ব্যস্ত। সিনিয়ররা সবকিছু আয়োজনের দায়িত্বে আছে। তারা সবকিছু সুন্দর করে ডেকোরেশন করছে। ফারজানা আর রিদিতা মাঠের একপাশে একটা বেঞ্চে বসে গল্প করছে। কালকে কি রঙের শাড়ি পরবি রে ফারু? গাধা কোথাকার, তোর কান কই থাকে? তখন যে রোজা ম্যাম বললো ছেলেরা সাদা বা হলুদ পাঞ্জাবি পরবে আর মেয়েরা লাল বা নীল পরবে। ও, তখন খেয়াল করি নাই। আচ্ছা, ফিহান ভাইয়া কি রঙের পাঞ্জাবি পরবে? হঠাৎ মুখ ফসকে কথাটা বলে ফেললো রিদিতা। এখন কেমন যেন বিব্রত বোধ হচ্ছে। ফারজানা কটমট দৃষ্টিতে রিদিতার দিকে তাকিয়ে আছে। রাগে ফুসতে ফুসতে ফারজানা বলল, শালি, অশুভ মানুষদের নাম নিতে আর সময় পাস না? দেখবি শালায় এক্ষুনি আমাদের এখানে চলে আসবে। হে, আই এম কামিং। পরিচিত কণ্ঠ পেয়ে আশেপাশে চোখ বুলালো ফারজানা ও রিদিতা। হঠাৎ ফিহান নজরে আসলো। ফারজানা ফিহানকে রাগে গজগজ করতে করতে বলল, শালা, আমাদের এখানে আসতে কে বলেছে? ফিহান এবার থতমতো খেয়ে গেল। মনে মনে বলতে লাগলো, আমি কিন্তু তোমাদের ভার্সিটির প্রফেসর হই। তুমি আমার বালের প্রফেসর হও। ফিহান মনে মনে বলল, কি সাংঘাতিক মেয়ে, আমার সাথে এভাবে কথা বলছে। একে টাইট দেওয়ার মানুষের খুব দরকার এখন। ফিহান অসহায় চোখে রিদিতার দিকে তাকিয়ে বলল, লিটল হানি, তোমার ডাইনি বেস্টুর কি হয়েছে গো? ডাইনি বলায় আরো খেপে গেল ফারজানা। কপালে শনি আছে বুঝতে পেরে ফিহান কোনো কথা না বলেই ওইখান থেকে চলে যাচ্ছিল। এর মধ্যে একটা ছেলে এসে একটা চিঠি দিয়ে বলেছে একটা ভাইয়া নাকি দিয়েছে, আর চিঠির নিচে নাম লেখা আছে, সাথে মোবাইল নাম্বারও আছে। ফারজানা চিঠি খুলল। চিঠিটা দেখে মুচকি হাসলো। তারপর কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। হয়তো চলে গেছে। কিন্তু হঠাৎ পুকুরের পাশে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে মুখের হাসি আরো প্রশস্ত হলো। ফিহান ভ্রুকুচকে বলল, কে দিয়েছে? কি, কে দিবে? আমি কিন্তু জানি এটা লাভ লেটার। জানো তখন জিজ্ঞাসা করছো কেন? ছেলেটা কে, নাম বলো। নাম জেনে কাজ নেই, তুমি কি বলবে? না, বলেই রিদিতার হাত ধরে হাঁটা ধরলো ফারজানা। যাওয়ার সময় ফিহানের উদ্দেশ্য করে বলে গেল, ফিহান, আমি যাকে চাই তাকে আমার ফ্যামিলিও চায়। সো কোনো ঝামেলা করবে না। আমি বিয়ে করলে ওকেই করব, এটাই শেষ কথা। দিন দিন ঘাড়তারা হয়ে যাচ্ছ। চিন্তা নেই, তোমাকে ঠিক করার মানুষ আছে। ঠিক তো তোমাকে হতেই হবে। ফারজানা একটা বিদ্রুপের হাসি দিয়ে চলে গেল। ফিহানও কিছু বলল না। ভার্সিটির ভিতরে যাচ্ছিল তখনই রাজ এসে বলল, কিরে, ওই মেয়েটা কে? ওর সাথে এত কথা বলিস কেন? তুই জেনে কি করবি? বল না রে ভাই। ধরতে পারিস আমার বোনের মতো, এর ব্যতীত কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। মানে পরে হওয়ার চান্স আছে বলছিস? বলেই একটা দুষ্টু হাসি দিল রাজ। ফিহান কিছুটা বিরক্ত হলো। কিছুটা বিরক্ত নিয়ে বলল, শালা, নেগেটিভনেস কেন? পজিটিভ নে। না না, নেগেটিভ নিব কেন? পজিটিভ নিয়েছি। তোর মাইন্ড কালা, তাই তুইও কালাভাবে নিয়েছিস। আবাল কোথাকার। তোকে যা বলতে এসেছিলাম সেটা আগে শোন। কি, তাড়াতাড়ি বল। তোর লিজা বেবি এদিকেই আসছে। ক্ষমা দে বাপ, আমি গেলাম। বলেই হাওয়া হয়ে গেল ফিহান। লিজাও ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এইবার। ক্লাস শুরুর সময় থেকে পুরো ভার্সিটিকে জানিয়ে দিয়েছে ফিহান ওর বয়ফ্রেন্ড। এটা শুনে সব মেয়েদের মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এতে ফিহান অনেকটা বিরক্ত বোধ করে। তবে কি করার, তার বাপ দাদারা এত আশকারা দেয়। রাজ ভাইয়া, ফিহান কই? ফিহান চোখ বড় বড় করে তাকালো। এই মেয়ে ভার্সিটিতে এসে তাকে ভাই বলছে। রাজ চোখ বড় বড় করে তাকালো। এই মেয়ে ভার্সিটিতে এসে তাকে ভাই বলছে। আমি তোমার টিচার হই, ভাই বললে কেন? আগে বলো ফিহান কোথায়? আগে বলো তুমি আমাকে ভাইয়া বললে কেন? কারণ ভার্সিটির আগে তুমি আমার দেবর বলে চিনতাম, আর তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তাই ভাই বলে ডাকলাম। এখন বলো ফিহান কোথায়? দাঁড়া, তোকে বলছি ফিহান কোথায়, মনে মনে বলছে রাজ। কি হলো বলো? জানি না, দেখলাম একটা মেয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে ওইদিকে যাচ্ছে। মেয়েটাকে চিনি না। লিজা দুমদাম পা ফেলে চলে গেল। রাজ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ফিহানের কপালেও দুঃখ আছে, আর এই ঢঙ্গি মেয়েটারও। আজকে মঙ্গলবার। ফারজানা আর রিদিতা কিছুক্ষণ পর তাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। আজকে নবীন বরণ উৎসব। উৎসবের সাথে যারা ক্লাস টপার আছে তাদেরকেও পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবে প্রধান অতিথি ভার্সিটির ওনার তৌসিফ চৌধুরী। সাথে তাকবীর চৌধুরীও আছেন। কিছুক্ষণ আগে অতিথিরা এসে আসন গ্রহণ করেছেন। পুরো ভার্সিটির মাঠ জুড়ে চেয়ার আছে শিক্ষার্থীদের বসার জন্য। ফারজানা আর রিদিতা সামনের সারির কর্নারে দুটো চেয়ারে বসেছে। তারা ফালতু বক্তব্যগুলো শুনছে। ফারজানা আগে থেকেই ধৈর্যহীন। 1 মিনিট ধৈর্য ধরে রাখতে পারে না সে। কিন্তু এখানে 1 ঘন্টা ধরে সবার ফালতু বক্তব্য শুনতে শুনতে তার কান পচে গেছে। ফারজানা শুধু ভাবে, এরা এত কথা বলে কিভাবে, গলা ব্যথা করে না? অবশেষে 2 ঘন্টার ফালতু থুক্কু
মূল্যবান বক্তব্য শেষ হলো বলেই ফারজানা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তখনই মাইক দিয়ে বলা হলো, এখন শুরু হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফার্স্ট ইয়ারের সবাই রেডি থাকো। সর্বপ্রথমে ডাকলো ফার্স্ট ইয়ারের টপ 3, তারপর টপ 2 এবং সর্বশেষে টপ 1 ফারজানা। পুরস্কারগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন তৌসিফ চৌধুরী। ফারজানা ভয় পাচ্ছিল, তৌসিফ চৌধুরী যদি তাকে চিনে ফেলে। সে গুটি গুটি পায়ে স্টেজের দিকে গেল। ভাগ্যক্রমে তৌসিফ চৌধুরী ভালোভাবে খেয়াল করেননি বিধায় চিনতে পারেননি। আর চিনবেই বা কি করে, শেষবার যখন ফারজানাকে দেখেছিল তখন ফারজানা মাত্র 14 বছর বয়সের ছিল, আর এখন তার বয়স 18+ চলে। 19-এ পা রাখবে। সামান্য কিছু বক্তব্য দিয়ে ফারজানা পুরস্কারটি নিয়ে নিজের আসনে বসলো। মেয়েটা একটু অস্থির হয়ে পড়েছে। মেয়েটা যত চায় তার অতীত ভুলে থাকতে, ততই কোনো না কোনো মাধ্যমে তার সামনে চলে আসে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, এটা ফারজানার রোগ। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করলে ভয় পেলে এমন হয়। ফারু, তুই ঠিক আছিস? হৃদিতা বলল। ফারজানা বলল, ঠিক আছি। না, তোকে দেখে ঠিক লাগছে না, এত জোরে জোরে শ্বাস নিচ্ছিস। পানি খাবি? পানি দিব? ফারজানা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হৃদিতা দৌড়ে 1 বোতল পানি নিয়ে আসলো, তারপর ফারজানাকে খাইয়ে দিল। কিন্তু মেয়েটা এত জোরে জোরে শ্বাস নিচ্ছে কেন? ফারু, তুই কি কোনো বিষয়ে আপসেট? না, তাহলে কি হয়েছে তোর? এমনি এমনি তো তুই এত জোরে জোরে শ্বাস নিস না, কি হয়েছে বল? কিছু না, চল বাইরে দিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা চল। বাইরে একটু খোলা বাতাস থেকে অনেকটা ভালো লাগছে ফারজানার। এখন তারা আবার এসে নিজেদের আসনে বসলো। এবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক এক দল সুন্দর সুন্দর গান নাচ উপস্থাপন করছে। এর মধ্যে উপস্থাপিকা বলল, এইবার আমাদের ভার্সিটির 2 প্রফেসর সাইফুল রাজ একটা গান পরিবেশন করবেন। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাও। সবাই করতালি দিল। রাজ গাচ্ছিল এক মুঠো স্বপ্ন চেয়ে গানটি। গানের লিরিক্স অনুযায়ী গান শোনালো রাজ। রাজের গানের কণ্ঠ এত সুন্দর জানা ছিল না কারো। রাজের এই প্রতিভা দেখে প্রশংসা করলো সবাই, কিন্তু রাজ সব কৃতিত্ব নিজে নিতে চায় না। তাই সে সবাইকে বলল, এই প্রতিভা আমি নিজে অর্জন করিনি, আমার 2 কাছের বন্ধু ফারহাম ভাই আর ফিহানের জন্য আমি গান শিখতে পেরেছি। সবাই চমকে গেল, স্পেশালি পুরাতন শিক্ষকরা। ফিহান গান গাইতে পারে তা তার পুরনো শিক্ষকরা জানতেন না। নতুন শিক্ষকরা জানেন না, কিন্তু পুরনো শিক্ষকরা জানতেন। কিন্তু ফারহামের মতো গম্ভীর বদমেজাজি ছেলেও যে গান গাইতে পারে, এটা সবার বিশ্বাস হলো না। ভার্সিটির প্রিন্সিপাল রবিউল ইসলাম বললেন, রাজ তুমি কি বলছো? ফারহামও গান গাইতে পারে? ওর সাথে তো আমরা 1 বছর কাজ করেছি, ও যা বদমেজাজি, দেখে তো মনে হয় না গান টান ও পারে। স্যার, আপনি ফারহাম ভাইকে চিনেন 1 বছর, আর আমি চিনি 10 বছর। ফারহাম ফিরবে কবে জানো? না। রাজ ছোট করে উত্তর দিল। প্রিন্সিপালও আর কিছু বলল না। রাজ স্টেজ থেকে নেমে ফিহানকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ পর রাজ ফিহানকে লেকের পাশে দেখতে পেল। বন্ধুরে ও সোনা বন্ধুরে, এখানে কি করিস রে? রাজ একটু মজা করে বলল, কিন্তু ফিহানের কি হয়েছে বুঝতে পারল না। রাজের কথায় ফিহান কোনো উত্তর করল না। রাজ এবার সিরিয়াস ভাবে বলল, কিরে এখানে কি করিস? এইবারও কোনো উত্তর পেল না রাজ। ফিহানের আরো একটু কাছে গিয়ে দেখলো ফিহান কান্না করছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফিহান, এই ফিহান, কি হয়েছে? কি হয়েছে তোর? কান্না করছিস কেন? ফারহাম ভাই কবে আসবে? ভালো লাগছে না ফারহাম ভাইকে ছাড়া। এই ভার্সিটিতে যখন আমি 2nd ইয়ারে পড়ি, তখন ফারহাম ভাইয়া এই ভার্সিটির প্রফেসর ছিল, তারপর বিদেশ চলে গেল। ফারহাম ভাই এর পর আমিও এই ভার্সিটির প্রফেসর হয়ে গেলাম। কোন মিরাক্কেল হলো জানি না। এখন এমন কিছু যাতে ফারহাম ভাইয়া ফিরে আসে। ফারহাম ভাইয়া ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে। আর তাকে ফিরানোর রাস্তা তোর ভাবি। তাকে খুঁজে বের কর। আমার ভাবি কোথায়? আমি জানি, তবে ভাবি যে ভাইয়াকে না ভালোবাসে, না ফেরাতে চায়। কেন ফেরাতে চাইবে না? আর ভাবি কে?